সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি শুরু করছি। আমার পরিচয় তোমরা সকলে জানো। সজল বড়ুয়া, সহকারী শিক্ষক, রানী দয়ামী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি। তো আজকে আমি তৃতীয় অধ্যায়ে যে পাঠটা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে কি, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কিভাবে একটা সজ্জিত থাকে, কোন শক্তি স্তরে কত ইলেকট্রন থাকে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এখানে রেডিয়াম একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের একটা চিত্র নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ইলেকট্রন বিন্যাসগুলো বিভিন্ন কক্ষপথে, এই যে এটা প্রথম কক্ষপথ, তারপর দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকম বিভিন্ন কক্ষপথে কতটা করে ইলেকট্রন বসতে পারে, বিজ্ঞানীরা কি নিয়ম আমাদেরকে দিয়েছেন, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা কি কি শিক্ষণফল আমাদের অর্জিত হবে বা কি কি দক্ষতা আমরা অর্জন করতে পারবো, সেগুলো এক নজরে দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা এক বা ক উপশক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। এরপর প্রধান এবং উপশক্তি স্তর সমূহ সূচিত হওয়ার প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। কেমন করে প্রধান শক্তি স্তর বসে, কেমন করে উপশক্তি স্তর বসে, সেগুলো কেমন করে সূচিত হয়েছে, সেগুলো প্রক্রিয়া তোমরা বর্ণনা করতে পারবে। এরপর কক্ষপথ এবং কক্ষপথের বিভিন্ন উপশক্তি স্তরে পরমাণু কিভাবে সজ্জিত আছে বা কিভাবে ইলেকট্রনকে বিন্যাস করা হয়েছে, সেগুলো আমরা জানতে পারব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেখা আছে পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। দেখো তো একটু কেমন করে। দেখো, এটাকে আমরা বলছি প্রথম শক্তি স্তর, মানে 1 নম্বর শক্তি স্তর। সেখানে দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রন, এগুলো আমি ইলেকট্রন হিসেবে বিবেচনা করছি, দুইটা ইলেকট্রন আছে। অর্থাৎ এটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর, n = 1, অর্থাৎ k সেল। অর্থাৎ এখানে এই প্রথম শক্তি স্তরকে আমরা n1, 1 নম্বর শক্তি স্তর বলবো। এটা নাম দিয়েছে k সেল, k সেল বা k প্রধান শক্তি স্তর। এটা কিন্তু প্রধান শক্তি স্তর। এরপর আমরা দেখো দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কিন্তু 8টা ইলেকট্রন বসতে পারে। দেখতে কি লিখেছে ওরা, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, অর্থাৎ n = 2 বা l সেল। এটা নাম দিয়েছে l সেল। প্রথম শক্তি স্তরের নাম দিয়েছে k সেল এবং দ্বিতীয় শক্তি স্তরের নাম দিয়েছে কি l সেল। এই কিন্তু প্রধান শক্তি স্তর বা অরবিট, অরবিট বলে কত প্রধান শক্তি স্তর নিয়ে আলোচনা করছি। এরপর আবার উপশক্তি স্তর আছে। এখন দেখো 3 নাম্বার, 3 নাম্বার প্রধান শক্তি স্তরটি কিন্তু 18টা ইলেকট্রন বসতে পারে। সেটা নিয়ম ফলো করে এটা বসে, সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তাহলে আমরা শিখলাম তৃতীয় প্রধান শক্তি স্তর, এখানে প্রধান শক্তি স্তর বলে ভালো হতো, অর্থাৎ n = 3 বা m সেল। তাহলে আমরা শিখলাম প্রথম শক্তি স্তরকে k দ্বারা প্রকাশ করে, দ্বিতীয় শক্তি স্তরকে l দ্বারা প্রকাশ করে এবং তৃতীয় শক্তি স্তরকে m সেল বা প্রধান শক্তি স্তর দ্বারা প্রকাশ করা। এরপর দেখো প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। অর্থাৎ আমি একটু বললাম যে প্রথম প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসতে পারে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসতে পারে, তৃতীয় প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসতে পারে, সেটা কিন্তু 2n² এই নিয়মটা ফলো করে। যেখানে n এর জায়গায় কিন্তু 1 নম্বর হলে k সেল, 2 নম্বর হলে l সেল, 3 নম্বর হলে m সেল, এরকম নাম দিয়েছে k l m n। এটা কিন্তু 2n² এই নিয়মটা ফলো করে n এর জায়গায় আমরা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। যদি n জায়গায় 1 বসাই, এটা প্রথম প্রধান শক্তি স্তর। যদি 2 বসাই, তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। যদি 3 বসালে তৃতীয় প্রধান শক্তি স্তর হবে। কেমন? তাহলে k সেলের ধারণ ক্ষমতা কয়টি? তাহলে সর্বোচ্চ 2টা বসতে পারবে, কম বসতে পারবে কিন্তু 2টা বেশি বসতে পারবে না। l প্রধান শক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ 8টা বসতে পারবে, এর কম বসতে পারবে কিন্তু 8টার বেশি বসতে পারবে না। অর্থাৎ 2 নম্বর প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা l সেল নামে বলছি।
এরপর এম সেল মানে তৃতীয় নম্বর প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 18 বসতে পারবে, অর্থাৎ এম জায়গায় 3 বছরে 3 থেকে কেন 9 × 18, 18টা বেশি একটু বসতে পারবে না, কিন্তু কম বসতে পারবে। এরপর এন সেল অর্থাৎ 4 নম্বর প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 32টা ইলেকট্রন বসতে পারবে। এইভাবে বিজ্ঞানীরা একটা নিয়ম আমাদেরকে দিয়েছে, এই নিয়ম অনুসারে কিন্তু ইলেকট্রন বসতে পারে। এরপর দেখো ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করে। সবসময় দেখবো ইলেকট্রন বিন্যাস করলে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ হবে, এরপরে পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করবে। হাইড্রোজেন থেকে আর্গন এই নিয়ম মেনে চলে, অর্থাৎ নিম্ন শক্তি স্তরে ফুল ফিল আপ হবে, এরপর পরবর্তী শক্তি স্তরে সেটা প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরে আমি বলে যাচ্ছি, প্রথমে মনে করো কে এল আছে, কে 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 হচ্ছে নিম্ন শক্তি স্তর, এর উপর হচ্ছে এল হচ্ছে উচ্চ শক্তি স্তর। এরপর আবার এন এল এবং এম হলে এন হবে তখন এল হবে নিম্ন শক্তি স্তর এবং এম হবে উচ্চ শক্তি স্তর। এইভাবে ইলেকট্রনগুলো কিন্তু প্রবেশ করে। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কাজ দিলাম, যেটা তোমরা একটু লিখে রাখো, তোমরা পজ দিয়ে এই কাজটা 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট চিত্র সহ তোমরা চিত্র এঁকে ইলেকট্রন বিন্যাস তোমরা একটু পড়বে, বাসায় খাতায় প্র্যাকটিস করলে তোমাদের এটা খুব ভালো করে বুঝতে পারবা এবং তোমরা সহজে অনুধাবন করতে পারবা। এটা ক্লাস হলে এই কাজটা তোমাদের করতে দিতাম, তোমার বাসায় এই কাজটুকু করবে। 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা লিখে তোমরা এই চিত্র এঁকে তোমরা প্র্যাকটিস করবে। এখন দেখো 19, 18 কিন্তু গেল কা, 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। এইটা একটা আবার ব্যতিক্রম আছে, এগুলো এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। 18টার বেশি অর্থাৎ 19 নম্বর থেকে যখন আমরা ইলেকট্রন পরমাণু ইলেকট্রন করতে যাব, সেখানে কিন্তু তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে আমরা চতুর্থ শক্তি স্তরে কিন্তু প্রবেশ করবে। সেটা কেন করবে সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা আমি জানাচ্ছি। সেটা হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর ধারণা আমাদের জানতে হবে, সেটা আজকে জানবো। প্রত্যেক শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর থাকে, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়া যায়। কেন 19 নাম্বার থেকে এই নিয়মটা ফলো করছে না, সেটা উপশক্তি স্তরের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া যায়। উপশক্তি স্তরগুলো কি কি? উপশক্তি স্তর নাম হচ্ছে এস পি ডি এফ, এরকম অরবিটাল বলে, অথবা বাংলায় বলে উপশক্তি স্তর এবং ইংলিশে বলে অরবিটাল। তোমরা সবসময় মনে রাখবা, একটা হচ্ছে অরবিট, একটা হচ্ছে অরবিটাল। অরবিট হচ্ছে প্রধান শক্তি স্তর আর অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর। হ্যাঁ, উপশক্তি স্তর নাম দিয়েছে এস পি ডি এফ, আর প্রধান শক্তি স্তর বা অরবিট সেটার নাম দিয়েছে কি কে এল এম এন, এরকম নাম দেওয়া হয়েছে। তো আমরা এখন অরবিটাল সম্পর্কে বা উপশক্তি স্তর সম্পর্কে জানতে পারবো পরবর্তী স্লাইডে। এখন দেখো যে এই যে আমি চিত্র দেখিয়েছি, এখানে 2s অরবিটাল, এটা হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস, 2p অরবিটাল, 1s অরবিটাল, 3s অরবিটাল চিত্রের মধ্যে দেখাইছি s p d f, এগুলো হচ্ছে অরবিটালের নাম। প্রতিটি প্রধান শক্তি স্তর আবার এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। প্রধান শক্তি স্তরের আবার উপশক্তি আছে, প্রতিটি প্রধান শক্তি স্তর আবার একাধিক বা এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। এই উপশক্তি স্তরগুলোকে SPDF নামে আখ্যায়িত করা হয়েছে। কেমন? তাহলে আমরা শিখলাম প্রধান শক্তি স্তর, আর শিখলাম উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তরের নাম কি দিয়েছে? KLMN, অর্থাৎ 2NS, 1 বসালে সেখানে 2 হয়, 2 বসালে 8 হয়, 3 বসালে 18টা হয়, 4 বসালে 32টা হয়। এগুলো হচ্ছে অরবিট। অরবিটাল হচ্ছে SPDF, যেটা আমরা উপশক্তি স্তর সম্পর্কে আমরা এখন জানবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন বসতে পারে 2টা, পি তে বসতে পারে সর্বোচ্চ 6টা এবং ডি তে বসতে পারে 10টা, এফ তে বসতে পারে 14টা। এফ দুটো বসতে পারবে না। এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টা বসতে পারবে, পি উপশক্তি স্তরে 6টা, ডি তে 10টা এবং এফ এ 14টা, অর্থাৎ 4 করে বাড়ছে। দেখো 2 এর পর দেখো এখানে 4 বাড়ছে, আবার 4 বেড়েছে, আবার 4 বেড়েছে। এই দেখতে তোমাকে মনে রাখতে হবে। কেমন? আমরা যেমন শুনেছিলাম কে প্রধান শক্তির মধ্যে 2টা, এল এ বসতে পারে কতটা? এল এ বসতে পারে সর্বোচ্চ বসতে পারে 8টা, তারপরে 3 নম্বরে 18টা, এরকম বলছিলাম। ঠিক সেই ভাবে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসতে পারে সেটা হচ্ছে এস বসতে পারে 2টা, পি তে বসতে পারে 6টা, ডি তে বসতে পারে 10টা এবং এফ উপশক্তি বসতে পারে 14টা ইলেকট্রন। এখন দেখো পটাশিয়াম
যে কে প্রতি দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যা 19 এবং ক্যালসিয়াম হচ্ছে 20। এদের ইলেকট্রন বিন্যাস কিরকম করে হয় একটু দেখাচ্ছি। দেখো পারমাণবিক সংখ্যা, মৌল, অরবিট বা প্রধান শক্তি স্তর। দেখো অরবিট বলে প্রধান শক্তি স্তর আর অরবিটাল বলে উপশক্তি স্তর। বিন্যাসের চিত্র দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এদের ইলেকট্রন বিন্যাস করে কি দ্বারা 2 8 8 1। তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার কেএসের বর্তন 2টা, এলসের 8টা, এমসের তো 8টা বসতে পারে, কিন্তু 8টা বসে 8 কেন বসিয়েছেন? এই একটা এখানে আসলে 9 হলে কি হতো? এই নীতি তোমাদের শিখাবো। এখানে কিন্তু 9 বসবে না, এখানে কিন্তু 8 বসবে পটাশিয়ামের ক্ষেত্রে। কেন এই ঘটনাটা ঘটছে সেটা অরবিটাল সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো। অরবিটাল সম্পর্কে আমরা বুঝতে পারবো। এখন আমরা শুরু করছি। দেখো এই যে হচ্ছে বিন্যাসের চিত্র। এরপর এটা দেখো 20 নম্বরে এই যে ক্যালসিয়ামের চিত্র হচ্ছে এইভাবে বিন্যাসের চিত্র, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, তারপর শক্তি স্তরে 8টা, তারপরে 8টা, তারপর হচ্ছে 1টা। এখানে ঠিক প্রথম শক্তি স্তরে 2টা, তারপর হচ্ছে 8টা, তারপর হচ্ছে 8টা, তারপর হচ্ছে কি 2টা। এই নিয়মটা ফলো করছে। হ্যাঁ, এই কিছু অরবিটালের, এখন অরবিটালের সময় তোমাদের ধারণা দিচ্ছি। এখন ছক অনুযায়ী শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 19 নম্বর যে পারমাণবিক সংখ্যা, সেখানে ইলেকট্রন বিন্যাস কিরকম? 2 8 8 1। ক্যালসিয়াম অর্থাৎ 20 নম্বর সেটা 2 8 8 2। এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে। কেমন? এখন আসি, একটা কাজ দিলাম। এই যে 2n² নিয়ম অনুযায়ী পটাশিয়ামের n সেলে 9টি এবং ক্যালসিয়ামের 10টি থাকার কথা থাকলেও তা নেই কেন? এই যে একটু আগে যে দেখলাম দেখাচ্ছে এদিকে, যে এখানে 2 8 8 1, এখানে 9টি না হয়ে কেন 8টি হলো, এখানে 10টি না হয়ে কেন 8টি হলো, সেই ব্যাখ্যা তোমাদের একটা কাজ দিলাম। তোমরা বই খুলে বইয়ের ব্যাখ্যা আছে, তোমরা নিজেরাই প্র্যাকটিস লিখবে, খাতায় লিখে রাখবা। এটা যদি তোমরা নিজেরাই কাজ করতে পারবে তো অনেক অভিজ্ঞতা হবে এবং সে নিজেরাই বুঝতে পারবে। কে বা প্রথম উপশক্তি স্তরে একটি, যাকে 1s বলা হয়। 1 দ্বারা কক্ষপথের প্রধান শক্তি স্তর বোঝায়। এখানে কে বা প্রথম স্তরের উপশক্তি স্তর 1s, 1 দ্বারা প্রধান শক্তি স্তর এবং s দ্বারা উপশক্তি স্তরকে বোঝায়। l সেলের, যেমন l সেল থেকে দুইটি, এটা হচ্ছে 2s 2p। এর 2টা হচ্ছে প্রধান শক্তি স্তর, s টা হচ্ছে উপশক্তি স্তর, p টা হচ্ছে উপশক্তি স্তর। কেমন? এরপর দেখো m বা তৃতীয় সেলে 3টি, s হচ্ছে উপশক্তি স্তর, p হচ্ছে উপশক্তি স্তর, d হচ্ছে উপশক্তি স্তর, আর প্রধান হচ্ছে 3 নাম্বার যে সরণিতে 3 আছে। এরপর চতুর্থ সেলের উপশক্তি 4টি, এবং 4 হচ্ছে প্রধান শক্তি স্তর, s হচ্ছে উপশক্তি স্তর, p হচ্ছে উপশক্তি স্তর, d হচ্ছে উপশক্তি স্তর এবং f হচ্ছে উপশক্তি স্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এরপর অরবিটাল সমূহের শক্তি ক্রম নিম্নরূপ। এই জিনিসটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। দেখো 1s 2s 2p 3s 3p 4s 4d 4p 5s, এটা কেমন করে বসলো, এটা একটা নিয়ম আছে, সেই নিয়মটা তুমি জানতে পারবে। কিভাবে জানবে? এই দেখো, এখানে দেখো, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। এই জিনিসটা একটা কৌশল, মনে রাখার নিয়ম। হ্যাঁ, দেখো 1s 2, 1 2 3 4 5 6 7 2 গেছে, তারপর এখান থেকে 2 3 4 5 6 7 3 4 5 6 4, আবার দিস এখানে 4। ওকে, এটা কিভাবে বসে একটু দেখাচ্ছি। এটা দেখো প্রিয় শিক্ষার্থী, এই দেখো এই নিয়মে দেখো, এই তোমরা এইভাবে সোজা সোজা দাগ দিয়ে এরকম করে বাম দিক থেকে ডান দিকে তোমরা এরকম করে প্র্যাকটিস করবে। তো ঠিক এইভাবে এই নিয়মটা ফলো করলে তোমরা পরবর্তী স্লাইডে যেভাবে আগের স্লাইডে যেভাবে দেখেছি সেটা তোমরা বুঝতে পারবে। প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপর 3s, তারপর 3p 4s, তারপর 3d 4p 5s, তারপর 4d 5p 6s, তারপর 5f 5d 6p 7s, তারপর 4d 6d 7p। এইভাবে অর্থাৎ প্রথমে 1s এর পরে 2s পাবে, 2s এর পরে 2p, এরপর 3s, এরপর 3p, তারপর 4s। দেখো এখন 3d না হয়ে 4s হবে, 4s এর পরে 3d। কেন? কারণ সব সময় চাই পরমাণু আগে নিম্ন শক্তি স্তর পূরণ করবে, পরে উচ্চ শক্তি স্তর প্রবেশ করবে। 3p না হয়ে কিন্তু 4s হবে, কারণ 3d হচ্ছে 4s থেকে বেশি শক্তি স্তর। কারণ 3 হচ্ছে 3, 3 এর জন্য হচ্ছে কি 3, 3 এর জন্য হচ্ছে 3, আর spd d এর জন্য হচ্ছে তোমার হচ্ছে 2, তার 3 দিয়ে হয় 5, 3 দিয়ে 5। এইটা এই জন্য এটা হচ্ছে কিন্তু 4, 4 এবং যেহেতু 4 এর জন্য 5 বড়, সেজন্য আগে এটা 5 কেন করছে প্রিয় শিক্ষার্থীরা? 3 তো আছে, d হচ্ছে কিন্তু 2,
হ্যাঁ 3 দিয়ে 5, কিন্তু এখানে 4 এস হচ্ছে 0 4, সেই জন্য 4 হচ্ছে ছোট, আগে 4s বলবে, এরপর বলবে 3d, 3d পরে 4p, তারপর 5s, দেখো 5s এর পরে আবার 4d, তুমি স্যার 5s এবং 4 পার্থক্য কি? 5s হচ্ছে 5, s হচ্ছে 0 5, হচ্ছে 4d, 4 হচ্ছে 4, d হচ্ছে 2, 4 দিয়ে 6, অর্থাৎ 5 ছোট 6 বড়, সে আগে 5s পূরণ করবে, এরপর 4d যাবে। এটাতে নিয়ম আছে n প্লাস l সূত্র ফলো করে, n প্লাস l, n প্লাস l, n হচ্ছে এখানে প্রধান শক্তি স্তর, l হচ্ছে উপশক্তি স্তর, s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2 আর f হচ্ছে 3। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পরমাণু সবসময় চাই নিম্ন শক্তি স্তর পূরণ করবে, এরপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এইভাবে মনে রাখতে পারলে তোমরা ইলেকট্রন বিন্যাস নির্ভরকে বুঝতে পারবে। তো আরেকটা কাজ দিলাম প্রিয় শিক্ষার্থীরা, প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণের সূত্রটি উল্লেখ করো। এই সূত্র অনুযায়ী m শক্তি স্তরে সর্বোচ্চ কত ইলেকট্রন বসতে পারে বা থাকতে পারে, এই কাজটা তোমরা বাসায় করবে, আশা করি তোমরা পারবে। এরপর একটু দেখি তোমাদের মূল্যায়নকে, তোমরা মূল্যায়ন তো সরাসরি করতে পারছি না, তোমরা তারপরেও তোমরা নিজে চেষ্টা করে বুঝছো কিনা, তোমার বাসায় নিজেরা নিজেই তুমি নিজের বিচারটা করে ফেলো বা নিজেই তুমি মূল্যায়ন করো। ক্লাসে থাকলে হয়তো সরাসরি জিজ্ঞেস করতে আপনি এই মুহূর্তে পারছি না, যেহেতু এখন করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেই জন্য তোমরা বাসায় সেটা নিজে প্রধান শক্তি স্তর কি নিশ্চয়ই তুমি পারো। আমি একটু বলে দিচ্ছি কে এল এম এন হচ্ছে প্রধান শক্তি স্তর। যেমন ইলেকট্রন কখন পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে, যখন একটা শক্তি স্তর ফুলফিল হয়ে যায় তখন সেটা পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে। কখন ফুল হয়? প্রধান শক্তি স্তরে 2টি, তারপর দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, এইরকম পূর্ণ হওয়ার পরে পরবর্তী স্তরে প্রবেশ করবে। ইলেকট্রন সময়ের সাধারণ ধর্ম কি সেটা তোমরা দেখবা, বাসায় প্র্যাকটিস করবা, লিখবা। কখন ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত হয় অর্জন করে সেটা দেখবা। আছে n বা চতুর্থ শক্তি স্তরে কয়টি এবং কি কি। আশা করি তোমরা এগুলো লিখতে পারবে, বাসায় প্র্যাকটিস করে তোমরা লিখবে। যদি না পারো তোমরা বই দেখে নিজেরা অ্যানালাইসিস করে বুঝে শুনে তোমরা খাতায় লিখতে চেষ্টা করবে। তো বাইরে কাজ দিলাম, আরেকটা কাজ দিলাম, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না, সেটা তোমার মতামত দাও। হ্যাঁ, এই যে কে এল এম, কে এল এম, এখানে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না, তোমরা সেটা তোমার মতামত দাও, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।